আজকের আলোচনার মূল বিষয় কিভাবে আপনি একটা লাভজনক কাপড়ের ব্যবসা শুরু করবেন। স্টেপ বাই স্টেপ 6টি স্টেপে এই বিষয়টি পরিষ্কারভাবে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। একটু বড় হতে পারে, ধৈর্য ধরে শুনবেন, বিষয়টি বোঝার চেষ্টা করবেন। কারণ কোনো একটা রাজ্যের অর্থনৈতিক উন্নতি বলুন বা সেই রাজ্যকে অন্যান্য রাজ্যের লোকেরা প্রাধান্য তখনই দেবে যখন সেই রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন বিজনেসে সফলতা অর্জন করবে। তাদের মেধায় সারা দেশের এমনকি ইন্টারন্যাশনাল কোনো চাকরি তারা ছিনিয়ে নিতে পারবে। দেশের বা রাজ্যের উন্নতির ক্ষেত্রে যুবক যুবতীদের ভূমিকা অনেক বেশি। আমার এই চ্যানেলটি মধ্যবিত্ত এবং গরিব পরিবারের ছেলে মেয়েদের জন্য। তারা ভয় পায় যে কীভাবে আমরা বিজনেস করব, ভালো মেধা চাকরি পাচ্ছে না, অসহায় অবস্থায় পরিবারের মধ্যে থাকছে, তারা যাতে একটা কিছু করে খেতে পারে, ছোটোভাবে বিজনেস শুরু করে একটা টপ র্যাঙ্কে নিয়ে যেতে পারে, সেটাই এই চ্যানেলের উদ্দেশ্য। আসুন মূল বিষয়ে আমরা যাই। স্টেপ নাম্বার 1, বাজারের চাহিদা বুঝুন। ইয়েস, আপনি যে এলাকায় কাপড়ের বিজনেসটা করতে চাইছেন সেই এলাকায় কোন ধরনের কাস্টমার আছে, তাদের অর্থনৈতিক অবস্থা কেমন এবং তাদের জাতি ধর্ম বিভিন্ন কিছু আপনাকে রিসার্চ করতে হবে। কারণ আপনি হয়তো ভাবছেন যে আমি একটা হিজাবের দোকান করব, আপনি একটা ভাবছেন কোনো একটা শাড়ির দোকান করব, স্কার্টের দোকান করব, মানে বিভিন্ন কিছু আইটেম নিয়ে তো কাপড়ের বিজনেস। কাপড়ের বিজনেস মানে তো এই নয় যে আপনি শুধুমাত্র একরকম জিনিস নিয়ে বসে গেলেন, না, অনেক রকম আইটেম আছে। সো আপনার কাস্টমারটাকে বুঝতে হবে, মার্কেট ডিমান্ডটাকে বুঝতে হবে। মার্কেট রিসার্চের সবচেয়ে আগে আপনার প্রয়োজনীয়তা আছে। সেকেন্ড হচ্ছে লক্ষ্য স্থির করা। এই যে বললাম কাপড়ের বিভিন্ন ভ্যারাইটিস আছে, এখন আপনি কি চান যে আপনি রেডিমেড পোশাক তৈরি করে বিক্রি করবেন, নাকি রেডিমেড পোশাক কোথা থেকে কিনে খুচরো বিক্রি করবেন, পাইকারি দোকান করবেন না খুচরো দোকান করবেন, এই বিষয়টি আপনার পরিষ্কার করতে হবে। তারপরেও শুধুমাত্র রেডিমেড পোশাক কিনলাম বিক্রি করলাম নয়, এখানে ছেলেদের মেয়েদের বাচ্চাদের স্কার্ট জিন্স টি শার্ট বিভিন্ন আইটেম আছে। কোন বিষয়টি নিয়ে আপনি বিজনেস করতে চাইছেন, ব্যবসা করতে চাইছেন গার্মেন্টসের, সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে, লক্ষ্য স্থির করতে হবে, তবেই আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন। স্টেপ 3, ছোটোভাবে বিজনেস শুরু করুন, গার্মেন্ট বিজনেস বিশেষ করে। কারণ আপনার যদি স্টক বেড়ে যায়, সেগুলো সেল না হয়, আপনি জানেন না, বোঝেন না, নতুনভাবে শুরু করছেন, সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি ইনভেস্ট করে রিস্ক নিলে চলবে না। 20 থেকে 50টা আইটেম নিয়ে আপনি বসুন, যে কোনো টি শার্ট হোক, জিন্স হোক, শাড়ি হোক, স্কার্টস হোক, যা কিছু হোক, আপনি যে বিজনেসটা করতে চাইছেন আইটেমের সংখ্যাটাকে বাড়াবেন না। দ্বিতীয়, আপনাকে খেয়াল করতে হবে যেন একটা দর্জি আপনার ওখানে থাকে। আপনি যদি সেলাই জানেন ভালো কথা, না জানলেও বা জানেন তাও আপনাকে একজন রাখতে হবে, কারণ আপনি একা সমস্ত দিক সামলাতে পারবেন না। একটা জিনিস কেনার পর, একটা টি শার্ট কেনার পর আজকালকার ছেলেমেয়েরা একটুখানি মডিফিকেশান করতে চায়। যদি আপনার কাছে দর্জি থাকে, সে তার মতো করে হাতটা ছোটো করে নেবে বা একটুখানি টাইট করে নেবে বা একটু ঢিল করবে, ইত্যাদি ইত্যাদি বিষয়টি ভালোভাবে করতে পারবেন। তাহলে একজন লোক রাখলো। এমব্রয়ডারির কাজও তো হয়, শুধুমাত্র টি শার্ট দিয়ে কিনে নিল তা তো নয়, সেখানে এমব্রয়ডারির কাজ হবে। আরে বাবা, এই সেক্টরে অনেক রকমের অপশান আছে বিজনেসগুলো করার জন্য। একটুখানি মাথাটাকে খাড়াতে হবে, একটুখানি বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে। একা একা সমস্ত দিক সামলাবো এটা কিন্তু চলবে না। সর্বোপরি এখনই প্রথম দিকে আপনি দূরের কোনো মার্কেট থেকে পাইকারি রেটে মাল কিনে নিয়ে এসে খুচরো বিক্রি করবো এটা ভাববেন না, কারণ সেখানে হিউজ টাকার প্রয়োজন। আপনাকে চেনে না, জানে না, ধার দেবে না, ক্রেডিট বিভিন্ন কিছু ব্যাপার আছে। আপনি কাছাকাছি যে পাইকারি মার্কেট আছে সেখান থেকে মালগুলো কিনুন, কিনে বিক্রি শুরু করুন। অল্প প্রফিট হবে তো, অল্প প্রফিট হবে, হোক না। আমি আপনাকে কত পার্সেন্ট লাভ করবেন সেটা বলছি, এই আলোচনার মধ্যে আপনি বুঝতে পারবেন। লাভ খারাপ নেই কাপড়ের বিজনেসে, কোনো বিজনেসই নাই, আপনি যদি চালাতে পারেন বুদ্ধিমত্তা। আর একটা কথা বলবেন যে কাপড়ের বিজনেসে তো অনেক কম্পিটিশন আছে। কম্পিটিশন আছে, আমি স্বীকার করছি, কোনো বিজনেসে কম্পিটিশন নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাকে বলুন যে কোন বিজনেসে কম্পিটিশন নেই। একমাত্র যেগুলো সৃষ্টিশীল ব্যবসা, মানে যে বিজনেসগুলো প্রোডাক্টিভ, প্রোডাক্ট তৈরি করলো, বিক্রি করলো, নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে, সেটা চলছে, এইসব ক্ষেত্রে কম্পিটিশন নেই। কিন্তু বাকি ক্ষেত্রে, সমস্ত কিছু ক্ষেত্রে কম্পিটিশন আছে। এখন প্রবলেমটা হচ্ছে আমরা ভয় পেয়ে যাই। না, আপনার এলাকায় যিনি কাপড়ের ব্যবসাদার আছেন তার টপ র্যাঙ্কের তো কেউ আজকে আছে, টপ র্যাঙ্কের যিনি ব্যবসাদার আছেন তাকে ফলো করুন, তার কাস্টমার কী ধরনের আসছে, কী ধরনের প্রোডাক্ট, কেমন রেটের বিক্রি হয়, এই সমস্ত বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে অনায়াসেই আপনি ধীরে ধীরে আপনার ছোটো বিজনেসটাকে বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। স্টেপ নাম্বার 4, আপনি একা বিজনেস সামলানোর চেষ্টা করবেন না। কারণ কাপড়ের বিজনেসের ক্ষেত্রে প্যাকেজিং, এমব্রয়ডারি বলেছি, সেলাই, তারপরে সেল করা, পারচেস করা, কাস্টমার সামলানো, মানে বিভিন্ন কিছু একা একা সামলাতে গেলে আপনি পারবেন না। আপনি মানে একদম ক্লান্ত হয়ে পড়বেন, মানে মাথা মস্তিষ্ক কাজ করবে না। সেই ক্ষেত্রে আপনাকে অন্য কারো সাহায্য নিতে হবে। ছোটো একটা টিম তৈরি করুন, 1-2 জনের একটা টিম আপনি কর্মচারী রাখুন, তাদের সঙ্গে নিয়ে
একসঙ্গে এগিয়ে চলার চেষ্টা করুন। একা বিজনেস মানে হচ্ছে কি বলুন তো, আপনি নিজের কর্মচারী, আপনি সকালবেলায় গেলেন, দোকান খুললেন, ঝাড় দিলেন, বসলেন, আবার সন্ধ্যেবেলায় বন্ধ করে দিলেন। যেদিন খুলতে পারলেন ভালো, সেদিন পারলেন না, সেদিন চললো না। প্রথম দিকে আমি জানি, প্রথম দিকে আপনার বিক্রি কম, স্যালারি দিতে আপনার অসুবিধা হবে, বাট আপনার বিজনেসটাকে গ্রোথ করতে গেলে একটুখানি স্যাক্রিফাইস করতে হবে। আপনি কম টাকায় কম দামের কোনো একটা কর্মচারী অবশ্যই সঙ্গে রাখবেন। অলরেডি 4টে স্টেপ আলোচনা করেছি, আর 2টো স্টেপ। বিজনেস সম্পর্কে আবার বলি, কাপড়ের বিজনেস করতে গেলে আপনার মধ্যে পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, কাপড় চিনতে হবে, মার্কেট চিনতে হবে, কাস্টমার চিনতে হবে, এবং আপনার এলাকা অনুযায়ী আপনাকে বিজনেস ওপেন করতে হবে। কখনোই বড়ভাবে করবেন না, ছোটভাবে শুরু করুন। স্টেপ 5, মার্কেটিং অ্যান্ড সেল। গুরুত্বপূর্ণ, এটা সমস্ত বিজনেসের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই একজন কাস্টমার যদি দ্বিতীয়বার আপনার কাছে না আসে, আপনি বিজনেসটা গ্রোথ করতে পারবেন না। একজন কাস্টমার কখন দ্বিতীয়বার আপনার কাছে আসবে? যদি আপনার প্রোডাক্ট ভালো হয়। ভ্যালু অফ প্রোডাক্ট মানে আপনি যে দাম নিয়েছেন সেই অনুসারে তাকে যদি আপনি প্রোডাক্ট বিক্রি করে থাকেন, অর্থাৎ সে সন্তুষ্ট হয়েছে, আপনার প্রোডাক্ট ব্যবহার করে খুশি, তবে কী হবে, তার পরিবারটা পেলেন, প্লাস তার পাড়া পেলেন, তার গ্রাম পেলেন, এলাকা পেলেন। মুখে মুখে যে বিজনেসটা ছড়াবে সেটার স্থায়িত্ব অনেক বেশি হয়। তারপরেও বর্তমান সময়ে বিজনেস করতে গেলে বাপ ঠাকুরদার আমলের যে বিজনেস প্রসেস, সেই প্রসেস ফলো করলে হবে না। আপনি ফ্রি অফ কস্টে ইনস্টাগ্রামে, ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলুন, আপনার প্রোডাক্টের সুন্দর করে ছবি তুলে পোস্ট করুন, তার দাম লিখুন, এবং বিভিন্ন অকেশনে আপনি একটা অফার দিন, ফ্রি ডেলিভারি অফার দিন, বিভিন্ন ডিসকাউন্টের অফার দিন। মানে মার্কেটে আপনাকে ঢুকতে গেলে না, বড় বড় মার্কেটাররা যারা বিজনেস চালাচ্ছে ইন্টারন্যাশনালি, তাদের যে থিওরিটাকে একটুখানি অবজার্ভ করার চেষ্টা করবেন, আপনি ছোট পরিসরে বসেও ভালোভাবে চালাতে পারবেন। এখন আপনি বলবেন অনলাইনের জামানায় আমার দোকানে কে আসবে? ওই জন্য অনলাইন প্ল্যাটফর্মটাকে আপনাকেও ব্যবহার করতে হবে। যে কাস্টমার আপনার কাছে আসলো ভালো কথা, না আসলে আমি অনলাইনে সেল করতে পারবো। আরেকটা কথা, এলাকার সব মানুষ কিন্তু অনলাইনে কিনতে পছন্দ করে না। কিছু কিছু মানুষ ভয়ে হোক বা বিশ্বাসের অভাবে হোক, সামনাসামনি বসে মাল নেড়ে ঘেটে কেনার পছন্দ করে। খারাপ কিছু নয়, চলতে হবে, আপনাকেও সেই সময়ের সঙ্গে উপযুক্তভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। স্টেপ নাম্বার 6, প্রফিট কত? এটাই তো প্রশ্ন। এই যে বিজনেসটা করবে, প্রফিট কত জানুন। আপনার আশেপাশে যারা, যদি কোনো কেউ সত্যি কথা বলবে না, কিন্তু আপনার যদি কোনো আত্মীয় এই বিজনেসের সঙ্গে জড়িত থাকে, তাদের আপনি জানুন ভালো প্রফিট আছে। কখনো কখনো ওই যে অফার সিস্টেম আসবে, তখন আপনি প্রফিটটা কম করবেন, কিন্তু অন্যান্য সময়ে আপনার যথেষ্ট লাভ আছে, ভালোভাবে আপনি চালিয়ে দিতে পারবেন। একটা বিষয় আবার বলি, পেশেন্স রাখুন, সাহস রাখুন, আর প্রোডাক্ট চিনুন, কাস্টমার চিনুন। এইগুলো নিয়ে যদি আপনি চলতে পারেন, কাপড়ের বিজনেসের ক্ষেত্রে কোনোদিন লস হবে না। আরও একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এক গাদা টাকা, আপনার বাবার টাকা আছে, এক গাদা টাকা ঢেলে দিয়ে সুরাট, গুজরাট ইত্যাদি জায়গা থেকে মাল কিনে নিয়ে চলে আসলেন, চলে আসার পরে আর মাল বিক্রি করতে পারছেন না। দেখুন, আপনি এখনও কাস্টমার চেনেননি, কাস্টমারের রুচি সম্পর্কে জানেন না, বারবার একই কথা রিপিট হচ্ছে মনে হচ্ছে। রিপিট করার প্রয়োজনীয়তা আছে, কারণ রিপিটেড প্রোডাক্ট, কাপড়ের বিজনেসটা হচ্ছে রিপিটেড প্রোডাক্ট, আর কাস্টমাররাও রিপিটেড কাস্টমার। একই ধরনের জিনিস কিন্তু চলবে না, এটা ভাবতে হবে। ভেবে আপনাকে পরবর্তী স্টেপগুলো এগিয়ে যেতে হবে। আরও একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা টাট খরচ বলি আমরা। আপনি যে দোকানে বসছেন, যেটা ব্যবসাটা চালাচ্ছেন, ব্যবসা ক্ষেত্রে অহেতুক কোনো খরচ করবেন না, আড্ডা দিতে দেবেন না। মানে বন্ধু বান্ধব এসে বসলো, বৈঠক, আড্ডাও চলছে, চা, সিগারেট ইত্যাদি 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 আরম্ভ করে দিলেন, মানে আপনার যা আয় তার থেকে বেশি খরচ করলেন। যদি বিজনেসে লাভ করতে চান এবং বিজনেসটাকে স্ট্যান্ড করতে চান, অহেতুক যে খরচগুলো, অযৌক্তিক খরচগুলো বন্ধ করুন, সেটা করবেন না। আমি দেখেছি বড় বড় বিজনেসম্যান সেখানে গেলে তারা অবশ্যই চা অফার করে, কফি অফার করে, কিন্তু তারা দেখবেন কখনো 5 স্টার থেকে চা কফি নিয়ে এসে দেয় না। তারা দেখবেন একটা পাশাপাশি কোনো একটা দোকান আছে, সেখান থেকে চায়ের অর্ডার করলো। আপনি করুন না, আপনি যার কাছে ইনকাম করছেন তার পেছনে খরচ করুন, এবং সে খরচটাও থাকবে লিমিটেড। খরচ কমান, অটোমেটিক্যালি খরচ কমবে, বিক্রি বাড়বে, লাভ বাড়বে। আপনার যেটা আপনি আপনার যে কর্মচারী তাদের বেতন দিচ্ছেন, অটোমেটিক্যালি আপনার বেতনটা কিন্তু বেরিয়ে আসতে বাধ্য। যদি এই বিষয়ে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে, অবশ্যই জানাবেন, কারণ আমি সব জানতা গামছা বলা নই। বিভিন্ন জনের সঙ্গে বসে কথা বলে, আলোচনা করে যে সমস্ত তথ্যগুলো পাই আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ বলেছি যে আমি চাই মধ্যবিত্ত গরিব পরিবারের ছেলেমেয়েরা কিছু করে খাক, দাঁড়াক। আজকের সময়ে যুবক যুবতীরা অনেক পিছিয়ে আছে, তার কারণটা কি? তরুণ সমাজ পিছিয়ে আছে, তার কারণটা কি? কারণটা হচ্ছে ভয়, আতঙ্ক। এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে, সেটার দায়িত্ব আমি আমার কাঁধে নিয়েছি। সঙ্গে থাকুন,
আরও অনেক ধরনের তথ্য আপনারা এই চ্যানেল থেকে পাবেন। ভালো থাকবেন। আজকের আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে এতটুকু উপকার করবে বলে মনে হয় অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকুন, কথা হবে আবার অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।